দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আমাদের নাকের ডগা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা কেউই সেটা লক্ষ্য করছি না। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য এখন আমাদের চোখের সামনেই রয়েছে, আর কয়েকদিন পর সেটা গায়েব হয়ে যাবে। সেটা নিয়ে আর কেউ কথা বলবে না, ভুলে যাবে। কিন্তু অত্যন্ত একটা সিগনিফিক্যান্ট বিষয় এখন সামনে উঠে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে কাউকে কথা বলতে দেখলাম না, বা এই পয়েন্টটা তুলে ধরতে কাউকে দেখলাম না। কিন্তু পয়েন্টটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দর্শক, শেখ হাসিনার সরকার পতনে জাতিসংঘের একটা মারাত্মক ভূমিকা ছিল, জাতিসংঘের একটা সমর্থন ছিল, সেটা আজ প্রমাণিত হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার যিনি আছেন, ফলকার টুর্কো, ওনার বক্তব্য থেকেই আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি যে জাতিসংঘ সরাসরি হস্তক্ষেপ করেছে শেখ হাসিনার সরকার পতন করাতে। দর্শক, বিগত দুদিন আগে বিবিসি ওয়ার্ল্ডের সাথে এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনার ফলকার টুর্কোর একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরেন অনুষ্ঠানের পরিচালক। তিনি প্রশ্ন করেন, আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ মেনে এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে, এমনটাই প্রশ্ন তুলে ধরেন। এর জবাবে তিনি আসল যে প্রশ্ন সেটা সরাসরি এড়িয়ে যান, কারণ এড়িয়ে যাওয়ারই কথা। এখানে যে অনুষ্ঠানের পরিচালক যে প্রশ্নটি তুলেছে, জাতিসংঘ ক্ষমতাহীন, সেটা তো বাস্তব, সেটা তো আমরা প্রমাণ সহকারে সবাই দেখতে পাই জাতিসংঘের কি অবস্থান বর্তমান বিশ্বে শান্তি রক্ষার ক্ষেত্রে। তো এই জবাবটাকে তিনি সরাসরি এড়িয়ে গিয়ে অন্য আর এক দিকে চলে যান এবং সেখানে তিনি বাংলাদেশের উদাহরণ টেনে আনেন। আর এই উদাহরণের মধ্যেই লুকিয়ে আছে তারা কিভাবে বাংলাদেশের সরকার পতন করাতে সরাসরি হস্তক্ষেপ করেছিল। দর্শক, তিনি উদাহরণ দিচ্ছেন ওই জবাবটাকে কাউন্টার করার জন্য। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন, জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশে থাকতে পারবে না। দর্শক, এখানে আমি ইসরায়েল, গাজা, আমেরিকা এইসব উদাহরণ টেনে আনব না। এটা অনেক বড় একটা আলোচনা হয়ে যাবে যে ইসরায়েল, গাজা, আমেরিকার দিক থেকে জাতিসংঘ কেন এতটা নিশ্চুপ, কেন মুখে কুলুপ এঁটে বসে আছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ বেঘর, হাজার হাজার মানুষ মারা গিয়েছে, পুরো দেশটা ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষীরা কি করেছে, জাতিসংঘ কোন শান্তিটা স্থাপন করেছে, আজও সেখানে সংঘাত চলছে। কিন্তু জাতিসংঘ এই দেশগুলোর ক্ষেত্রে কেন এতটা নিশ্চুপ, সে প্রশ্নে, সে আলোচনায় আমরা যাব না। তবে জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের ফলকার টুর্কো যে কথা বলেছে, এটা কেন বলেছে, কি কারণে বলেছে, এই বিশ্লেষণে যাওয়ার আগে আমি কেবল দুটো প্রশ্ন রাখতে চাই এই মিস্টার ফলকার টুর্কোর কাছে। প্রথম প্রশ্ন আমার, তিনি ইউরোপে বসে 2024-এর জুলাই মাসে বাংলাদেশের রাজপথে কি হচ্ছে, সেখানে যে ছাত্র আন্দোলন হচ্ছে নাকি অন্য একটা গোষ্ঠীর আন্দোলন হচ্ছে, এটা তিনি কিভাবে প্রমাণ পেলেন, যেখানে সেই দেশের একটা ইলেক্টেড গভর্নমেন্ট বলছে যে এই যে আন্দোলনটা হচ্ছে এটা ছাত্রদের আন্দোলন নয়, একটা বহিরাগত শক্তি এবং দেশের কিছু কুচক্করি মহল একসাথে মিলিত হয়ে সরকার উৎখাতের পরিকল্পনা করছে, এটা ছাত্রদের আন্দোলন নয়। বাংলাদেশের একটি ইলেক্টেড গভর্নমেন্ট এই দাবি করছে। তাহলে সেখানে জাতিসংঘ কিভাবে এটা নির্ণয় করলো যে এটা ছাত্রদের আন্দোলন ছিল? কারণ ছাত্রদের আন্দোলন তো বহু আগেই
বন্ধ হয়ে গিয়েছিল, বহু আগেই থেমে গিয়েছিল, যখন ছাত্রদের যে দাবি ছিল সেই দাবি সরকার মেনে নিয়েছিল। কিন্তু সেই দাবি সরকার মেনে নেওয়ার পরে আন্দোলন আরও তুমুল হয়ে ওঠে। দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, এইভাবে দেশকে আরও অস্থির করে তোলা হয়। সুতরাং ছাত্রদের আন্দোলন তো কবেই শেষ হয়ে গিয়েছিল। সেই জন্যই শেখ হাসিনা বারবার বলে আসছিল যে এই আন্দোলনটা এখন যেটা চলছে এটা ছাত্রদের আন্দোলন নয়, এটা জামাত শিবিরের আন্দোলন। তাহলে সেখানে জাতিসংঘের মতো একটি হাই কমিশন তারা কিভাবে নির্ণয় করলো, তারা কিভাবে প্রত্যক্ষ করলো যে এটা ছাত্রদের আন্দোলন, কোনো বহিরাগত শক্তি বা দেশ বিরোধী কোনো শক্তির আন্দোলন নয়? কিভাবে তারা এই সিদ্ধান্তে আসলো? আমার দ্বিতীয় প্রশ্ন, এই আন্দোলনে যে দমন পীড়ন করেছে শেখ হাসিনা, সেটা যে ছাত্রদের উপরে দমন পীড়ন চালিয়েছে শেখ হাসিনা, নাকি এই জামাত শিবির এবং দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য যে মহলটি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল তাদের উপরে দমন পীড়ন চালিয়েছে? এটা কিভাবে প্রমাণ পেল জাতিসংঘ যেই দমন পীড়নটা ছাত্রদের উপরেই চালানো হয়েছে? সেই ইউরোপে বসে বাংলাদেশের রাজপথে কাদের উপরে দমন পীড়ন চালানো হচ্ছে? কোনো জঙ্গি গোষ্ঠীর উপরে চালানো হচ্ছে? কোনো দেশবিরোধী চক্রের উপরে দমন পীড়ন চালানো হচ্ছে, নাকি ছাত্রদের উপরে চালানো হচ্ছে? এটা তিনি ইউরোপে বসে কিভাবে সুনির্দিষ্টভাবে জানলেন? কেননা এখন যখন এই আন্দোলন শেষ হয়েছে তখন আমরা একে একে অনেক এমন প্রমাণ পাচ্ছি যেখানে বিএনপি সহ জামাত সহ তাদের প্রত্যেক দলের নেতাকর্মীরা এখন বাইরে এসে বলছে যে জুলাই মাসে সেই সময় যদি আমরা না থাকতাম রাজপথে তাহলে শেখ হাসিনার সরকারকে পতন করা কখনোই সম্ভব হতো না। বিএনপির নেতারা আজ প্রকাশ্যে এসে মাইকে অ্যানাউন্স করে বলছে যে আমরা থানা আক্রমণ করেছিলাম। সেখানে এই টুর্কো সাহেব বলছে যে ছাত্রদের উপরে দমন পীড়ন চালানো হয়েছে। আজ শিবিরের নেতারা প্রকাশ্যে ইন্টারভিউ দিচ্ছে, সারা দেশের মানুষ দেখেছে, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, যেখানে শিবিরের নেতারা প্রকাশ্যে বলছে যে সরকার যখন এই ছাত্রদের দাবি মেনে নিল তখন আমরা দ্বিতীয় প্ল্যান বানালাম যে দাবি মেনে নিলে তো আন্দোলন থেমে যাবে, তাই আমরা পরবর্তী পরিকল্পনা করলাম এমন একটা স্লোগান, এমন একটা দাবি নিয়ে আসতে হবে যেটা সরকার মানতেই পারবে না। তো সেখান থেকেই শুরু হয় দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, যেটা সরকার কোনোদিনই মানতে পারবে না, মেনে নেবে না, যার কারণে সরকারের পতন হবেই। এরকম তারা পরিকল্পনা করেছিল শিবিরের লোকেরা, এবং সেগুলো তারা নিজেরাই এখন প্রকাশ্যে এসে সবার সামনে তুলে উপস্থাপন করছে। তাহলে জাতিসংঘের এই ফলকার টুর্কো সাহেব কিসের উপরে ভিত্তি করে তিনি বলছেন যে এই দমন পীড়ন ছাত্রদের উপরে চালানো হয়েছিল? তাই আমরা সেনাবাহিনীকে ছাত্রদেরকে প্রতিহত করা বা ওই সময় যারা আন্দোলন করছিল তাদেরকে বাধা দিতে আমরা নিষেধ করেছি, আমরা তাদেরকে আটকে দিয়েছি যে তারা শান্তিরক্ষী বাহিনীতে আর যেতে পারবে না। সুতরাং এখান থেকে তো আমরা একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জাতিসংঘের প্রতিবেদনের বিরুদ্ধে যে কড়া স্টেটমেন্টটা দিয়েছে যে জাতিসংঘের এই প্রতিবেদন সম্পূর্ণ একপেশে মন গড়া একটি প্রতিবেদন, যেখানে একটি সরকার হেরে যাওয়ার পর আরেকটি সরকার ক্ষমতায় এসে আগের সরকারের উপরে যেমন কালিমালিপ্ত অভিযোগ তোলে, যেভাবে কালিমালিপ্ত করে সেই পুরনো দলটিকে, সেই একইভাবে জাতিসংঘ তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। এখন তো সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রমাণ পাচ্ছি যে জাতিসংঘ কিভাবে সেই সময়, এখনের কথা নয়, আজ থেকে 7 মাস আগে সেই জুলাই মাসে সেই সময় জাতিসংঘ কিভাবে সুনিশ্চিত হলো যে এই আন্দোলনে যাদেরকে দমন পীড়ন করা হচ্ছে তারা ছাত্র, যেখানে সেই দেশের একটা ইলেকটেড গভর্নমেন্ট বলছে যে না, এরা ছাত্র না, এরা দেশ বিরোধী চক্র, এরা ষড়যন্ত্র করে দেশের একটা ইলেকটেড গভর্নমেন্টকে পতন করাতে চাইছে। তাহলে কেন দেশের
একটা নির্বাচিত সরকার কি বলছে সেটা বিশ্লেষণ বিবেচনা না করে একটা মহল, একটা দেশ বিরোধী, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার একটা মহল কি বলছে সেটার উপরে ভিত্তি করে জাতিসংঘ বাংলাদেশের সেনাবাহিনীকে এই নির্দেশ দিল। সুতরাং জাতিসংঘের এই যে প্রতিবেদন কয়েকদিন আগে পাবলিশ হয়েছে সেটা যে সম্পূর্ণ অগ্রহণযোগ্য সেটা তার এই বক্তব্য থেকেই আজ আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি। দর্শক, এবার আমরা আসি যে তিনি কেন সেই সময় বাংলাদেশ সেনাবাহিনীকে এরকম অর্ডার দিয়েছিল বা এরকম ধরনের ভয় দেখিয়েছিল বলতে পারি আমরা। সেটার বিশ্লেষণে বিশাল কোনো রকেট সায়েন্স নেই বা অনেক বড় বিস্তারিত বলার কিছু নেই। সেটার একটাই জবাব, জাতিসংঘ এবং এই ফলকার টুর্কো সাহেবের মতো আর যেসব সাহেব আছে জাতিসংঘে, তাদের যে সাহেব, তাদের যে আব্বাজান, মানে আমেরিকার কথা বলছি, সেই আব্বাজান, সেই সাহেবের স্বার্থ রক্ষা করাই জাতিসংঘের একমাত্র কাজ। এখন হয়তো আমেরিকার যে স্বার্থ, আমেরিকার যে নীতি সেটা আলাদা, কিন্তু সেই সময় তো আর এক রকম নীতি ছিল, তাই না? তো সেই নীতিটা তো স্যারেদের যে নীতি রয়েছে সেই নীতিটা তো আমাদের মানতে হবে, তাই না? আমরা যতই একটা সামনে একটা মোড়ক পড়ে রাখি না কেন যে আমরা নিরপেক্ষ, আমরা সারা বিশ্বের শান্তি রক্ষা করি, এই মোড়কটা যতই আমাদের গায়ে লাগানো থাকুক না কেন, আমরা তো বিশেষ একটা প্রভুর দাস, এটা তো আজ প্রমাণিত, তাই না? এই সমস্ত ঘটনাগুলোর মাধ্যমে ফলকার টুর্কো সাহেব বাংলাদেশকে এত শান্তি দিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন পর্যন্ত আজ সবার সামনে এসে আন্দোলন করছে, যেটা এতদিন সম্ভব ছিল না। যে কোমলমতি ছাত্রদের কথা এই ফলকার টুর্কো সাহেব বলছে, সেই কোমলমতি শিক্ষার্থীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে। 4 জনকে বহিষ্কার তারা নিজেরাই নিজেদের দল থেকে করেছে। আজ এতটাই শান্তি দিয়েছে, শান্তি নাকি মগের মুল্লুক দিয়েছে বাংলাদেশকে, সেটা এই খবরটা শুনে আরও একটু স্পষ্ট হবে। সুনামগঞ্জে মাছ লুটের মহোৎসব চলছে। গত 1 সপ্তাহে অন্তত 9টি জলমহল থেকে লুট করা হয়েছে কয়েক কোটি টাকার মাছ। খবর পেয়ে পুলিশ তাদের বাধা দিতে গেলে আশপাশের কয়েক গ্রামের হাজারো জনতা তাদের ধাওয়া দিয়েছে। এতে পুলিশ ও মাছ লুট করতে আসা জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে মাছ ধরতে আসা জনতা জালমহল ইজারাদারদের 2টি ছাউনি ঘরে আগুন ধরিয়ে দেয়। তো ফলকার টুর্কো সাহেব এই শান্তি দিয়েছে শেখ হাসিনা সরকারের পতন করিয়ে। একটা ব্যবসায়ী মহল, তারা মাছ চাষের ব্যবসা করছে, সেখানে আশপাশের সমস্ত গ্রামের লোক এসে সেই ব্যবসায়ীর সমস্ত মূলধন ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর পুলিশ যখন সেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসছে, তখন সেই অপরাধীরা উল্টে পুলিশকে ধাওয়া দিচ্ছে। তো ফলকার টুর্কো সাহেব, এই হচ্ছে আপনার শান্তি রক্ষা করার দেশে বর্তমান পরিস্থিতি। দর্শক, আর বেশি ভিডিওটাকে বড় করব না, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। এই ফলকার টুর্কো সাহেব বিষয়ে আপনাদের কি মতামত আছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।